প্রিয় জৈব সার উৎপাদনকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটা পরিচয় করে দেব নতুন ধরনের জৈব সার চালনী যন্ত্র। আসলে একটি সাধারণত দুইটা পদ্ধতিতে চলে, ইলেকট্রিক এবং ডিজেল। তো এই ইঞ্জিনটা আসলে এতটাই শক্তিশালী যে আপনার যে কোনো অপ্রাচ্য জিনিস, সাধারণত কম্পোস্টের ভিতরে অনেক সময় শক্ত জিনিস থাকে যেগুলো এই হপারের ভিতর প্রবেশ করে, এবং হপারের ভিতরে কিন্তু ক্রাশার রয়েছে, যে ক্রাশারটা আসলে এই জিনিসগুলোকে ভাঙতে সাহায্য করে। আমরা এই মেশিনটাকে তৈরি করেছি দীর্ঘদিনের গবেষণার একটি ফল, এবং এর ভিতরে আপনারা হপার দেখছেন, হপারের ভিতর দিয়ে আমরা সাধারণত কাঁচামাল প্রবেশ করাই, এবং কাঁচামাল প্রবেশ করার পর হপারের ভিতর সেটা সার্কেল হতেই থাকে, এবং সার্কেল হওয়ার পরে ওটা ভেঙে আসলে নিচে যে রক্ষিত যে নেটটা রয়েছে বা জালিটা রয়েছে সেই জালির উপরে পড়ে, এবং জালির উপরে পড়ে এটা ভাইব্রেট হতে থাকে, এবং ভাইব্রেট হওয়ার ফলেই এটা কিন্তু আস্তে আস্তে গুঁড়া আকারে নিচে যে নেট রয়েছে, ফিনিশ নেট রয়েছে, ফিনিশ নেট দিয়ে একটা প্রান্তে পড়ে, এবং ঠিক এর ভিতরে যে অপ্রাচ্য যে জিনিসগুলো থাকে যেগুলো সাধারণত পচে নাই বা ভাঙা সম্ভব না, বিশেষ করে কাঁচ, কাঠ, প্লাস্টিক এই জাতীয় জিনিসগুলো সাধারণত ওপরে থাকে, এবং এগুলোকে ওপর থেকে সাধারণত সরিয়ে নেওয়া হয়। আসলে এইরকম একটা মেশিন আমাদের যারা জৈব সার উৎপাদনকারী খামার আছে তাদের খুবই জরুরি, যে কারণে আমি আজকে দেখাচ্ছি যে একটা মেশিনের আসলে কী কী পার্ট থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশে কিন্তু আমরা একটা ডিজেল ইঞ্জিন দেখাচ্ছি। আসলে এখানে শুধু ডিজেল ইঞ্জিন নয়, আমরা ইচ্ছা করলে এখানে 5 হর্সের যে মোটরগুলো রয়েছে সেগুলো স্থাপন করতে পারি। তবে বৈদ্যুতিকের চাইতে ডিজেল ইঞ্জিনটা বেশি ভালো হয়, কারণ সব জায়গাতে কিন্তু আসলে বৈদ্যুতিক সুবিধা থাকে না। তাছাড়া 5 হর্সের মোটর চালানোর মতো বিদ্যুতের ক্যাপাসিটি কিন্তু সব জায়গাতে থাকে না, যে কারণে আপনারা চেষ্টা করবেন যে আপনার ইঞ্জিনটা ডিজেলে করার জন্য। তাতে আপনি কিন্তু আপনার খামারের যে কোনো প্রান্তে বলেন বা এক খামার থেকে অন্য খামারে বলেন, এই সব জায়গাতে কিন্তু নিতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চাকা লাগানো রয়েছে। চাকা লাগানোর সুবিধাটা হলো এটা যে কোনো জায়গাতে খুব সহজে স্থানান্তর করা যায়, এবং এইটা সুবিধামতো জায়গাতে নিয়ে গিয়ে বা সুবিধামতো এক খামার থেকে অন্য খামারে নিয়ে গিয়েও কিন্তু খুব সুন্দরভাবে নেট করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে হপার, এই হপারে কিন্তু মূলত আসলে আমরা যে জৈব সারটা সংগ্রহ করি সাধারণত ভার্মি কম্পোস্ট যদি হয় কেঁচোমুক্ত করে, বা ট্রাইকো কম্পোস্ট বা অন্যান্য জৈব সার যেটা হয় সেটাই হপারের ভিতরে ফেলি, এবং এটা কিন্তু একটা নিয়ন্ত্রণ ইউনিট রয়েছে যেটা দ্বারা এর ভিতরে আসলে কতটুকু জৈব সার প্রবেশ করবে বা কতটুকু প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করবে। কারণ হলো যে আমরা যদি খুব বেশি জৈব সার প্রবেশ করি সেক্ষেত্রে কিন্তু ভিতরে ক্রাশারটা খুব শক্তি প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণের জন্য ইউনিটটা ব্যবহার করি, এবং অনেক সময় যদি মনে হয় যে ক্রাশারের কার্যক্রম বন্ধ করা দরকার সেক্ষেত্রে কিন্তু আমরা এই ভাল্ব সাধারণত বন্ধ করে দিয়ে এই হপারটাকে সাধারণত ফুলফিল করে রাখি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাই কিন্তু আসলে ক্রাশার, এই যে ড্রামের মতো অংশটা দেখতে পাচ্ছেন এর ভিতরে আসলে রড বা লোহার পাতি দিয়ে এমনভাবে ক্রাশারগুলো তৈরি করা হয়েছে, আমরা যখন হপারে কাঁচামাল প্রবেশ করাই এই কাঁচামালগুলো হপারের ভিতরে প্রবেশ করে সেই ক্রাশারতে সাধারণত ভেঙে যায়। আমরা জানি যে এর ভিতরে অনেক শক্ত দলা, মোটা দলা থাকে যেগুলো ভেঙে যায় সুন্দরভাবে। আপনারা ঠিক বিপরীত দিকে যদি দেখেন যে আমরা যখন ক্রাশারে জিনিসটা ভাঙছি, আমরা যখন ক্রাশারের ভিতরে জিনিসগুলো ভাঙছি তখন কিন্তু এই জিনিসগুলোকে নিচে সাধারণত রডের একটা পাতি রয়েছে, লম্বা পাতি রয়েছে, সেই লম্বা পাতি হয়ে কিন্তু সেগুলো আবার ওই নিচে নেটের উপরে পড়ছে, এবং এই নেটটাই মূলত আসলে মূল ফাংশনটা করছে, এটা ভাইব্রেট হয়, এবং ভাইব্রেট হওয়ার ফলে যেটা হচ্ছে যে এখান থেকে যে গুঁড়াগুলো পড়ছে, যেগুলো দলাগুলো ভেঙে যাচ্ছে সেটা নেট হয়ে নিচে যাচ্ছে, এবং ঠিক আপনারা যদি খেয়াল করেন ডান প্রান্তের দিকে একটা পথ রয়েছে, সেই পথ দিয়ে কিন্তু আসলে সারটা বের হয়ে যায়, এবং নিচের এই অংশটুকুতে যে অপ্রাচ্য দ্রব্য থাকে আপনারা দেখুন যে এই যে সাধারণত কাঁচ, কাঠ, লোহা এমন উপাদান এগুলো আসলে কোনোভাবে জৈব সার হিসেবে ব্যবহার করা সম্ভব না। এই অপ্রাচ্য জিনিসগুলো সাধারণত এই নেটের উপরে জমা হয়, এবং নোটের উপরে জমা হওয়ার পরে এটা কিন্তু আমরা সংগ্রহ করে সাধারণত আলাদা করে রাখি, কারণ এটা সাধারণত বজ্র হিসেবে কোনো জায়গার গর্ত ভরাট করার জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তবে এটা যদি আমি সার থেকে আলাদা করতে না পারি কিন্তু সারের কোয়ালিটি খুব খারাপ হবে। এই নেটটা কিন্তু কন্টিনিউয়াসলি হয়তো হাত দিয়ে পরিষ্কার করে দিতে হয়, এবং ডান পাশে যে জৈব সার বানানোর অংশটা রয়েছে সাধারণত যদি অনেক সময় রসালো সার হয় সেক্ষেত্রে পথ দিয়ে বের করার প্রয়োজন পড়তে পারে, আর যদি না হয় তাহলে সাধারণত শুকনো সার হলে কিন্তু খুব সুন্দরভাবে পড়ে। এবং হপারটা আসলে খুবই কার্যকরী, এবং এর ভিতরে শুধু জৈব সার নয়, যদি ইট দেওয়া হয়, পাথর দেওয়া হয় সেক্ষেত্রে সেগুলোও কিন্তু পুরো করতে পারে, কিন্তু আমরা কিন্তু ও কারণে ব্যবহার করি না। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনের অংশে কিছু আসলে ভাইব্রেটরের জন্য কিছু অংশ লাগানো আছে যেটা আসলে ভাইব্রেট করতে সহযোগিতা করে। আমরা মেশিনটা যখন অপারেট করে ঠিক সেই সময় আপনাদেরকে মেশিনটা একটু দেখানোর চেষ্টা করব। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, যদি এইরকম মেশিনটি আসলে মনে করেন যে আপনার জৈব সারের খামারে প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে, এবং
আসলে আপনি একজন বাণিজ্যিক সার উৎপাদনকারী হলে অবশ্যই আপনার এরকম একটা মেশিন দরকার, কারণ যেখানে 1 মণ সার নেট করতে সাধারণত 40 টাকা থেকে 50 টাকা পড়ে যায়, সেক্ষেত্রে আপনি খুব সহজে এরকম একটা ক্রাশার মেশিনে প্রতি ঘন্টায় 1 টন থেকে সর্বোচ্চ 3 টন পরিমাণ জৈব সার কিন্তু নিট করতে পারবেন, যেটা আসলে আপনার উৎপাদন জগতে একটা বড় ধরনের সাড়া ফেলবে এবং অল্প সময়ে আপনি এই সারগুলোকে রেডি করতে পারবেন, বাজারজাত করতে পারবেন, বা শ্রমিক নির্ভরতা যেটা, শ্রমিকের উপর অতিরিক্ত লোড যেটা, সেটাও কিন্তু কমানো সম্ভব। যাক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপবেন, এবং যদি মনে হয় যে ভিডিওটি শেয়ার করা দরকার অবশ্যই এটি শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি অনেক জায়গায় পৌঁছতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন।